Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. আমি হৈমন্তিকা দাস। আজকে মে মাসের 10th মে 2025 এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে হিন্দু এবং আনন্দবাজারের যে এডিটোরিয়াল এবং ডেলি নিউজগুলো পাবলিশ হয়েছে সেগুলোর কমপ্লিট ডিসকাশন থাকবে উইথ অল অফ ইউ। সো দেরি না করে শুরু করা যাক আজকের ডিসকাশন এবং উইল স্টার্ট ফ্রম দ্য আনন্দবাজার নিউজ পেপার। ঠিক আছে, তো দেখা যাক আনন্দবাজার নিউজ পেপারের এডিটোরিয়ালে আজকে বেশ কিছু নিউজ পেপার পাবলিশ হয়েছে বা নিউজ এডিটোরিয়াল পাবলিশ হয়েছে, কিন্তু প্রত্যেকটা জায়গা যদি আমি পড়ে দেখি তো প্রথম যে বড় এডিটোরিয়ালটা শুধু নাম বদল নয়, থিয়েটারে আরও বেশি কিছু চাই, অবহেলার ঐতিহ্য। এটা নিজেদের মতো করে তোমরা পড়ে নিও, খুব বেশি পরীক্ষার প্রাসঙ্গিকে না, বাট আর্ট অ্যান্ড কালচার রিলেটেড যদি তোমরা জানতে চাও নাটক বা থিয়েটার এর রিভাইভাল ইন দ্য বেঙ্গল, যেখানে বেঙ্গল ওয়াজ কনসিডার টু বি ওয়ান অফ দ্য হাব এবং এপিটোম অফ দ্য এই যে ড্রামা, সাহিত্য, আর্ট অ্যান্ড কালচার, সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সমাজে যে যে অবক্ষয় দাঁড়িয়েছে, বড় বড় নাট্যগৃহগুলোয় যে সমস্যা দাঁড়িয়েছে সেই নিয়ে আলোচনা, সেটা তোমরা নিজেদের মতো করে পড়ে নিও। বাকি যে এই দুটো এডিটোরিয়াল খুবই রিলিজিয়াস পার্সপেক্টিভে লেখা আর্টিকেল, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য পরীক্ষার পার্সপেক্টিভ সেটা হচ্ছে সংযুক্তির পরে এটা রিলেটেড উইথ দ্য আরআরবি মানে কি রিজিওনাল গ্রামীণ ব্যাংক। ঠিক, এটা আমরা জানি রিজিওনাল গ্রামীণ ব্যাংক স্পেশাল একটি ব্যাংক যেটা কিন্তু রুরাল ইকোনমিকে ডেভেলপ করার জন্য টার্গেট করা এবং সেই জায়গা থেকে এর স্ট্যাবলিশমেন্ট। অ্যাকচুয়ালি বর্তমান কালে দাঁড়িয়ে প্রত্যেকটা রাজ্য ওয়ান স্টেট ওয়ান রিজিওনাল ব্যাংক এই একটা পলিসি চালু করেছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো আরআরবি ছিল। একটার আরআরবির নাম হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং আর একটা আরআরবি ছিল উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক। এই দুটোকে মার্চ করে দেওয়া হয়েছে এবং এই দুটো মার্চ করে একটা গ্রামীণ ব্যাংক তৈরি করা হয়েছে যার নাম বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। তো এটা হচ্ছে আরবিআই এর পলিসি অনুযায়ী এই ঘটনাটিকে ঘটানো হয়েছে। দিস ইজ দ্য নিউজ। এবং এটার ভিত্তিতে যে জায়গাটা লেখা হয়েছে সেটা হচ্ছে বর্তমানে আমাদের যে রিজিওনাল রুরাল ব্যাংক তারা কি কি প্রবলেম ফেস করছে এবং হোয়াট শুড বি দ্য ওয়ে ফরওয়ার্ড। বর্তমানে আমাদের সারা দেশে 43 মানে 43টা যে আরআরবি ফাংশনিং ছিল, গত কিছু বছরের মধ্যেই দেখা যাচ্ছে যে সেই যে সংখ্যাটা বারবার মার্জিং এর ফলে কমে দাঁড়িয়েছে 28-এ। আরআরবির বিশেষত্ব এই যে রিজিওনাল রুরাল ব্যাংকের পার্টিকুলার যে ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্য রিজিওনাল রুরাল ব্যাংক সেটা হচ্ছে এরা বিশেষভাবে গ্রামীণ এরিয়ায় মানুষের সাথে কিন্তু কাজ করছে এবং মানুষেরকে গ্রামীণ যে রুরাল ইকোনমিকে ব্যাংকিং সেক্টরের সাথে কানেক্টেড করার এবং রাখার প্রচেষ্টাই হলো আরআরবির কাজ। সেই জায়গায় দাঁড়িয়ে গ্রামবাসী যারা তাদের শিক্ষা, বাড়ি, স্বচ্ছ জ্বালানি, স্বরোজগার, ব্যবসায়িক উদ্যোগ এইসব জায়গায় কিন্তু তারা লোন দিতে বাধ্য। দেখা যাচ্ছে যে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং বলে আমাদের একটা ব্যাংকিং এর কনসেপ্ট আছে, যেখানে কিন্তু বলা হচ্ছে যে সমস্ত অন্যান্য নর্মাল ব্যাংক লাইক এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক এই ধরনের যে সমস্ত ব্যাংকগুলো আছে তারা কিন্তু রিজার্ভ ব্যাংকের ক্ষেত্রে এখানে ম্যান্ডেটরি হচ্ছে বাণিজ্যিক যে ব্যাংকগুলো তারা কিন্তু প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এ অনলি 40% কিন্তু তাদের ঋণ বা লোন দিতে তারা বাধ্য। অন দ্য কন্ট্রারি আমরা যদি আরআরবির ক্ষেত্রে দেখি তাহলে আরআরবির ক্ষেত্রে কিন্তু প্রায়োরিটি সেক্টর লেন্ডিং প্রায় 75% তাদের কিন্তু তারা কম্পালসারি এই সমস্ত সেক্টরগুলোতে লোন দিতে বাধ্য। কোন সেক্টর? যেরকম মানুষের, সাধারণ মানুষের, গ্রামীণ এলাকার মানুষদের রোজগার, তাদের সমবায় তৈরির জন্য লোন, শিক্ষার জন্য লোন, আবাসের জন্য লোন, এগুলো কিন্তু তারা সেখানে পৌঁছাতে বাধ্য। এছাড়া সরকারি উন্নয়ন প্রকল্পের অনুদান, সরকারি প্রকল্পের কাজের বেতন, পেনশন প্রভৃতির সহায়তা গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি প্রধান উপায় হলো রিজিওনাল রুরাল ব্যাংক। এগুলো আরবিআই দ্বারা তৈরি করা একটি নীতি যার মাধ্যমে গ্রামীণ পরিষেবা, গ্রামীণ ব্যাংকিং পরিষেবা কিন্তু তাদের পৌঁছে দিতে হবে। ফলত কি ঘটনাটা দেখা যাচ্ছে যে এই যে সমস্ত ব্যাংকের সংযুক্তিকরণের যে কাজ তার মেনলি উদ্দেশ্য হচ্ছে কিন্তু মূলধন বৃদ্ধি, অর্থাৎ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল হেলথ সেটাকে বাড়াতে হবে। ব্যাংক কিন্তু দুর্বল হয়ে পড়লে সাধারণ মানুষের কাছ থেকে সেই ব্যাংকের প্রতি আস্থা কমে যায়। এই বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে কিন্তু ব্যাংকিং যে মানে অনেকগুলো ব্যাংকে একসাথে কিন্তু
মার্চ করিয়ে একটা ব্যাংক হিসাবে ফাংশনিং করানো হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 1975-এ আরআরবির জন্ম লগ্ন থেকে আমরা যদি 2020-21 সাল দেখি, সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যাংকগুলোকে সরকার কিন্তু 28,000 কোটি টাকারও বেশি মূলধন জুগিয়েছে, যাতে ব্যাংকের ফাইন্যান্সেস বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বজায় থাকে। এই জায়গায় এই সহায়তায় আর্থিক স্বাস্থ্য কিন্তু ব্যাংকের অনেকটাই ফিরেছে, কিন্তু ঋণ খেলাপি বা মন্দ প্রশাসন বা নিম্ন প্রযুক্তির সংকট সম্পূর্ণভাবে কাটেনি। তাহলে এই রিজিওনাল রুরাল ব্যাংকের প্রবলেম কি আছে? অনেক সময় এরা এমন সেক্টরে লোন দেয়, সেই লোন রিকভারি হয় না, অর্থাৎ সেই টাকা লস যায়। পুয়ার টেকনোলজি এদের কাছে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য কমার্শিয়াল ব্যাংকের মতো এরা কিন্তু পারফর্ম করতে পারছে না। দরিদ্র মানুষ, ক্ষুদ্র উদ্যোগ, এই সমস্ত জায়গায় যেহেতু লোন দেয়া এই আরআরবির মূল উদ্দেশ্য, তাই এরা কিন্তু খুব একটা লাভের মুখ দেখতে পারে না। আর একটা সমস্যা কি হয়, এগ্রিকালচার সেক্টর ফার্মারদের লোন দিতে হয়, বিভিন্ন সময় দেখা যায় ফার্মার সেই লোন মুকুব করতে পারছে না, এবং আমাদের সরকারের একটা পলিসি আছে কৃষি ঋণ মুকুব, সেই নীতির জেরে কিন্তু বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এই রুরাল ব্যাংকগুলো। এছাড়া প্রাইভেট ব্যাংক, বেসরকারি ঋণ প্রদান সংস্থা, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলির ক্ষেত্রে প্রতিযোগিতা তীব্র হচ্ছে। এছাড়া মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই পরিষেবাতেও কিন্তু আরআরবি পিছিয়ে আছে। সেই জায়গায় কিন্তু অন্যান্য ব্যাংকে টক্কর দেওয়ার মতো জায়গায় থাকছে না আরআরবি গুলো। নেক্সট আমাদের যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের নেক্সট পার্টে লেখা আছে ডিজিটাল যে পরিকাঠামো আছে, সেই জায়গাতেও কিন্তু বিনিয়োগ আরআরবির জায়গায় কম আছে। 2015 সালে কেন্দ্রেও আরআরবিকে ক্ষমতা দিয়েছে বাজার থেকে মূলধন তোলার, ব্যাংক শক্তিশালী হলে কাজটি সহজ হবে এবং গ্রামীণ অর্থব্যবস্থা কিন্তু সুখকর হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে লাস্ট যে জায়গাটা বলা হয়েছে বাণিজ্যিক ব্যাংক এবং সমবায় ব্যাংকের বাইরে এক ধরনের ব্যাংকের প্রয়োজন আছে, যা বিশেষভাবে গ্রামীণ আর্থিক ক্ষেত্রের প্রয়োজনীয়তা মেটাবে, এবং সেই উদ্যোগ নিয়ে কিন্তু আরআরবির জন্ম হয়। 90-এর দশকের গোড়ায় সারা দেশে প্রায় 196টি আরআরবি ছিল, ধাপে ধাপে কিন্তু সেটা কমিয়ে দেওয়া হয়েছে এবং আজকে মাত্র 28টা আরআরবি ভারতবর্ষে কাজ করছে। সুলভ ব্যাংকিং পরিষেবা প্রসারের প্রয়োজন কিন্তু আজও কমেনি, অর্থাৎ ব্যাংকে এখনও কিন্তু ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আরআরবির প্রয়োজনীয়তা রয়েছে, এবং গ্রামবাসীর কাছে কিন্তু সেই সংযুক্তির নিবিড় প্রয়োজনীয়তা রয়েছে। অথচ রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী গত এক দশকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীর সংখ্যা কমে গেছে, বেসরকারি ব্যাংক দ্রুত বেড়েছে এবং ছাপিয়ে গেছে সরকারি কর্মীদের। ব্যাংকের শক্তিবৃদ্ধি যদি তার প্রধান লক্ষ্য হয়, প্রান্তিক ব্যাংক ব্যবস্থার অন্তর্ভুক্তি সফল করে তবেই তাকে কিন্তু সার্থকতা দিতে হবে, অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংকে অপারেশনাল রাখা এবং তার যে জায়গাটা রিভাইভাল দরকার, সেই জায়গাটায় কিন্তু প্রপার স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ইনক্লুডিং দ্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াকে নিতে হবে। সো দিস ইজ অল দ্য থিং। এরপর আমরা চলে আসবো আজকের আমাদের ফার্স্ট যে নিউজ পেজ, ফ্রন্ট পেজ অফ দ্য হিন্দু। সেখানে আমরা দেখে নেব যে কি কি নিউজ আর্টিকেলস পাবলিশ হয়েছে। প্রথমত কালকে দাঁড়িয়ে যে আর্টিকেলসটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ার রিপলস পার্ক স্ট্রাইকস ফর দ্য সেকেন্ড ডে। কালকে গতকালও কিন্তু সেভারাল পার্ক স্ট্রাইকস হয়েছে, সেই জায়গায় কিন্তু দেখা গেছে যে বলা হয়েছে যে পাকিস্তান ইউজ করেছে 400-রও বেশি ড্রোন এবং পসিবলি সেটা কিন্তু টার্কি কিন্তু প্রোভাইড করেছে, মানে টার্কিস যে ড্রোন সেগুলোকে পাকিস্তান ইউজ করেছে, এবং 36 লোকেশনে কিন্তু এই ড্রোন মানে অ্যাটাক হয়েছে, স্টার্টিং ফ্রম দ্য লেক টু স্যার ক্রিক। স্যার ক্রিক কোথায় অবস্থিত এটা আমায় কমেন্ট করে জানাবে, গুজরাটে। এবং ক্রিক বর্ডার ইজ দ্য ভেরি ডিবেটেবল বর্ডার বিটুইন দ্য পাকিস্তান অ্যান্ড দ্য ইন্ডিয়া, এবং মেনলি এটা গুজরাটের যে কোর, যে রান অফ কচ্ছ, খাম্বাত এরিয়া, এখানে অবস্থিত। তোমরা স্যার ক্রিকের প্রপার লোকেশন আমাকে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট এই জায়গাগুলোকে প্রপারলি ডিটেক্ট করা হয়েছে ড্রোনগুলোকে, এবং সেটাকে নিউট্রালাইজ করা হয়েছে, এবং ড্রোনগুলো পসিবলি টার্কিস অরিজিন, এটা কিন্তু আমাদের এয়ার ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে। নেক্সট আমরা যে জায়গাটা আজকে আমি হাইলাইট করব, বাকি এগুলো তোমরা নিজেদের মতো পড়ে নিতে পারো, বাট ইউ শুড নো অ্যান্ড মানে আমাদের দেশের এয়ার ফোর্স রিলেটেড বা এয়ার ডিফেন্স রিলেটেড ইম্পর্টেন্ট কিছু পার্সোনালিটির নাম অ্যাজ এ স্ট্যাটিক জিকে, যারা পরীক্ষা দিচ্ছ কম্পিটিটিভ এক্সামিনেশনে তাদের কিন্তু কোয়েশ্চেনে করতে পারে। আমাদের কারেন্ট ডিফেন্স মিনিস্টার কে আছেন? রাজনাথ সিং। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কে আছেন? অজিত দোভাল। চিফ অফ ডিফেন্স স্টাফ কে আছেন? জেনারেল অনিল চৌহান। এয়ার চিফ মার্শাল কে আছেন? এপি সিং। আর্মি চিফ জেনারেল কে আছেন? উপেন্দ্র দ্বিবেদী। নেভি চিফ অ্যাডমিরাল কে আছেন? ডি কে ত্রিপাঠী। এবং
তপন কুমার ডেকা আছেন ডিরেক্টর অফ দ্য ইন্টেলিজেন্ট ব্যুরো। সো এই জায়গাটা মার্কিং করে দিয়েছে। আমার মনে হচ্ছে যে কোনো স্ট্যাটিক যদি কোয়েশ্চেন ওয়ান লাইনার এইখান থেকে কিন্তু করা যেতে পারে। আমাদের জম্মু কাশ্মীরের যে চিফ মিনিস্টার আছেন উমার আবদুল্লাহ কিন্তু ফ্রাইডেতে বলেছেন যে পিপল অফ দ্য জম্মু কাশ্মীরকে বলা হচ্ছে স্টে অফ ফ্রম দ্য স্ট্রিট অ্যান্ড স্টে অ্যাট দ্য হোম, যাতে তাদের কিন্তু কোনো সিভিলিয়ান লস না হয় ইন দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর। সো দিস ইজ দ্য নিউজ। নেক্সট এটা দেখা যাচ্ছে কর্তব্য পথ ইন দ্য দিল্লি। আমাকে কমেন্ট সেকশনে নেক্সট উত্তর দেবে কর্তব্য পথের পুরনো নাম কি ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই কর্তব্য পথ কিন্তু বর্তমানে খুব রিসেন্ট একটা নিউজ, 1-2 বছর আগে কর্তব্য পথ নতুনভাবে একটি রাস্তার নামকরণ করা হয়েছে ইন দ্য নিউ দিল্লি। সেই কর্তব্য পথে কিন্তু হাই সিকিউরিটি ভিজিলেন্স ডিপ্লয় করা হয়েছে, যাতে কিন্তু এমার্জেন্সি প্রিপেয়ারনেস এবং পিপলদের জায়গায় প্রপার প্রোটেকশন দেয়া যায়। নেক্সট আমাদের যে কারেন্ট ইউনিয়ন ফুড অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে, সেই জায়গা থেকে প্রহ্লাদ যোশী স্যার কিন্তু বলেছেন ডোন্ট প্যানিক, এনাফ স্টক অফ দ্য essentials are present in our country. So this is the news. Next যেটা air raid siren tested amid the security review of the capital. This is the news. Not needed to be মানে raid with the utmost priority. নেক্সট আমরা চলে আসবো এই খবরটায়। দেখো আমরা গতকাল পড়েছি মালাপ্পুরম ডিস্ট্রিক্ট অফ দ্য কেরালাতে কিন্তু হাই অ্যালার্ট ইস্যু করা হয়েছে অন দ্য কেসেস অফ দ্য নিপা ভাইরাস। আমরা এটাকে ডিসকাশন করবো বিকজ এই রিলেটেড একটা এডিটোরিয়ালও আজকের নিউজ পেপারে পাবলিশ হয়েছে। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আমরা কিছুদিন আগে মোস্ট প্রবাবলি আগে রবিবার আমরা র্যাবিস নিয়ে একটা ডিটেলস ডিসকাশন করেছিলাম, এবং 17 year old একটা কেরালা বয়, তার কিন্তু মৃত্যু হয়েছে হোয়াইল আন্ডারগোয়িং ট্রিটমেন্ট ফর দ্য র্যাবিস। সো দিস ইজ দ্য নিউজ। আচ্ছা, নেক্সট আর একটা ইম্পর্টেন্ট নিউজ, 72nd মানে 72তম মিস ওয়ার্ল্ড পেজেন্ট, এই যে অনুষ্ঠানটা এটা স্ট্যাটিক এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কম্পাইলেশনে পাবে, সেটা কিন্তু হোস্ট হচ্ছে হায়দ্রাবাদ সিটিতে, যেটা তেলেঙ্গানাতে অবস্থিত। কততম এডিশন? 72nd এডিশনটাকে কিন্তু কন্ডাক্ট করা হচ্ছে মিস ওয়ার্ল্ড বিউটি পেজেন্ট। তো এইটা নিউজ। নেক্সট আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে আমাদের এডিটোরিয়াল পেজ। সেটা হচ্ছে দেখো আমি যেটা বললাম গ্রেটার আমাদের যে এক মিনিট ইয়েস গ্রেটার রেগুলারিটি নিপা ভাইরাস ডিটেকশনের জন্য আমাদেরকে কিন্তু কন্ডাক্ট করতে হবে, এবং জেনেটিক সিকোয়েন্স অফ দ্য নিপা ভাইরাস মাস্ট বি শিওর ইন দ্য পাবলিক ডেটাবেস কুইকলি, যাতে কিন্তু আমরা নিপা ভাইরাসকে সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারি। তো আমরা কালকের নিউজেও পড়েছিলাম যে কেরালাতে কিন্তু নিপা ভাইরাস ব্যাক করেছে। নিপা ভাইরাস একটা জুনোটিক ভাইরাস, যেটা কিন্তু যার ন্যাচারাল হোস্ট কিন্তু হচ্ছে ফ্রুট ব্যাট। এখানে একটা পার্টিকুলার সিমটম এবং সিনড্রোম নিয়ে ডিসকাশন করা হয়েছে হুইচ ইজ কল্ড অ্যাজ AES। আজকের এডিটোরিয়ালে এটা নিয়ে আলোচনা করা হয়েছে অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রোম, যেটা কিন্তু জেনারেলি নিপা ভাইরাসে অ্যাফেক্টেড বা ইনফেক্টেড পারসনসের মধ্যে দেখা যায়। এই সিমটমে কিন্তু কি হয়, সাডেন অনসেট হয়, মানে হঠাৎ করে বৃদ্ধি পায় ফিভার, নিউরোলজিক্যাল ইস্যু, কনফিউশন, ডিসওরিয়েন্টেশন, হ্যালুসিনেশন এবং মেন্টাল কোমা স্টেট তৈরি হয়। এবং এই ধরনের সিমটম যদি দেখা যায় সেখানে কিন্তু দেখা যায় অ্যাবনর্মাল পশ্চারিং, ভমিটিং, হেডেক, সেন্সিটিভিটি টু লাইট, মেমোরি লস অ্যান্ড দ্য ড্রাউজিনেস হতে পারে। সো দিস ইজ দ্য মেন থিং, এবং আমরা অলরেডি বললাম হোয়াট আর দ্য মেন সিমটম অফ দ্য নিপা ভাইরাস। সেখানে ফিভার, হেডেক, ড্রাউজিনেস, ডিসওরিয়েন্টেশন, মেন্টাল কনফিউশন থাকবে, এবং 5 to 14 ডেজ একটা পিরিয়ড থাকে যেখানে ভাইরাসটা কিন্তু আমাদের বডিতে ইনকিউবেট করে, এবং সেখানে মানে বডিতে তারা কিন্তু নিজেদের স্প্রেড এবং বংশবৃদ্ধি করে। আফটার দ্যাট কিন্তু হিউজ ফিভার এবং হেডেক হয়, এবং আলটিমেটলি যদি প্রপার প্রাইমারি ট্রিটমেন্ট আমরা যদি না পাই, সেই জায়গা থেকে কিন্তু নিপা ভাইরাসের কিন্তু ডেথ লাইক সিচুয়েশন আসতে পারে। নেক্সট এই নিপা ভাইরাসের ক্ষেত্রে বলা হয়েছে যে অলরেডি কেরালার ক্ষেত্রে কিন্তু এটা একটা থার্ড ইনস্ট্যান্স, যেখানে কিন্তু মালাপ্পুরম ডিস্ট্রিক্ট অফ দ্য কেরালাতে কিন্তু অলরেডি 3টে কেস রিপোর্টেড হয়ে গেছে অফ দ্য নিপা ভাইরাস। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে উইথ দ্য লেটেস্ট ডিটেকশন অফ দ্য নিপা ইন দ্য স্টেট, কেরালা হ্যাজ রেকর্ডেড 2 আউটব্রেকস। 2018-এ একটা আউটব্রেকস হয়েছিল, এবং 2023-তে একটা কিন্তু আউটব্রেকস হয়েছে অলরেডি। সেখানে কিন্তু হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন তৈরি হয়েছিল। তার মানে কিন্তু এই 2018 এবং 2023-এ যে আউটব্রেক হয়েছিল সেখানে দেখা গিয়েছিল ইট ওয়াজ সো সিভিয়ার দ্যাট হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্টেও কিন্তু নিপা ভাইরাস স্প্রেড হওয়া শুরু করেছিল, দ্যাট ওয়াজ হিউজ। এছাড়া 4টে কিন্তু
এর থেকে কম লেভেলের আউটব্রেক অলরেডি হয়েছিল, স্পিল ওভার্স হয়েছিল 2019 এবং 2021। এছাড়া দুটো সেপারেট ইভেন্ট দেখা গেছিল 2024। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে মে 8-এর যে ইভেন্ট, মানে এই অ্যাট রিসেন্ট ইভেন্টে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে ইভেন দো অনলি 1% টেস্টেড পজিটিভ ফ্রম দ্য নিপা অ্যান্ড 7 ক্লোজ কন্ট্যাক্ট টেস্টেড নেগেটিভ, ইট ইজ আ বিট আর্লি টু কল ইট এ স্পিল ওভার। তার মানে এটাকে এখনও যে একটা ভয়ঙ্কর জায়গায় গেছে নিপা ভাইরাসের স্প্রেড বা আউটব্রেক, সেটা বলা যাবে না। কারণ যে ব্যক্তিকে নিপা ভাইরাসের সঙ্গে পজিটিভ হিসেবে পাওয়া গেছে তার ক্লোজ যে 7 জন ক্লোজেস্ট কন্ট্যাক্ট, তাদের মধ্যে কিন্তু নিপা ভাইরাসকে স্টিল নেগেটিভ রিপোর্ট কিন্তু ডিসক্রাইব করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে আউটব্রেক এবং যদি স্পিল ওভার, এর মধ্যে আমরা ডিফারেন্স দেখতে চাই। জেনারেলি যদি নিপা স্পিল ওভার হয় সেখানে কিন্তু সিঙ্গেল কেসে এটা রেস্ট্রিক্টেড থাকে উইথ মেনলি নো হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন, অর্থাৎ আউটব্রেকের সিচুয়েশনে হিউম্যান টু হিউম্যান ট্রানজিশন হয়। কিন্তু জেনারেলি যদি স্ক্যাটার্ড ইভেন্ট দেখি তাহলে দেখা যাবে নিপা কিন্তু জুনোটিক ট্রান্সমিশন করে, ডিরেক্ট কোনো কন্টামিনেটেড ফুড, যেখানে কিন্তু ফুড ব্যাগ থেকে কন্টামিনেশন হয়েছে সেই জায়গায় ইন্ডিভিজুয়াল আইসোলেটেড হিউম্যান কিন্তু সাফার হয়, নট ইট গোজ ফ্রম দ্য হিউম্যান টু হিউম্যান transmission. বলা হচ্ছে one reason for the absence of the human spread is the timely detection of the case and isolation of the patient. Because এই ক্ষেত্রে কিন্তু হিউম্যান স্প্রেড কেন হচ্ছে না, কারণ সেই যিনি কিন্তু যে পেশেন্টটি কিন্তু নিপা দ্বারা আক্রান্ত তাকে কিন্তু প্রপারলি আইসোলেট করা হয়েছে টাইমলি ডিটেকশনের পর। আনাদার রিজন কি, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে নিপা ভাইরাসের জন্য পেশেন্ট হু হ্যাভ টেস্টেড পজিটিভ উইথ দ্য ভাইরাস হ্যাজ প্রেজেন্টেড উইথ দ্য অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোম। এই জায়গায় কিন্তু এই রোগটা নিয়ে আমি বললাম কি অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোম। এছাড়াও আরও একটা সিমটম দেখা যায় ইনফেক্টেড পিপল অফ দ্য নিপাতে, সেটা হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ARDS। সেখানে কিন্তু মেনলি দেখা যায় যে সিভিয়ার কন্ডিশন হয়ে যায় পেশেন্টের এবং সেখানে কিন্তু লাং কিন্তু ইনফেক্টেড বা অ্যাফেক্টেড হয়ে যায়। এই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে ইমেটেরিয়াল অফ দ্য ওয়েদার, ব্লাড, ইউরিন বা ফ্লুইড যে স্যাম্পল সেগুলো টেস্টেড পজিটিভ বা নেগেটিভ, মানে অ্যাকচুয়ালি ব্লাড বা ইউরিন বা ফ্লুইড স্যাম্পল টেস্ট করলে সেখানে নিপা পজিটিভ আসুক বা না আসুক, মেনলি থ্রোট সোয়াব স্যাম্পল যদি নিই, মানে এই গলার কাছ থেকে যদি স্যাম্পল কালেক্ট করা হয়, যদি পার্সন কিন্তু নিপা ভাইরাস দিয়ে অ্যাফেক্টেড হয় জেনারেলি কিন্তু পজিটিভ রেজাল্ট আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই আলোচনাটা করা হয়েছে। নেক্সট বলা হচ্ছে নিপা ভাইরাসের পার্টিকুলার যে জেনেটিক স্ট্রেন সেগুলো কিন্তু ডিফারেন্ট হয় ফ্রম দ্য বাংলাদেশি স্ট্রেন অ্যান্ড ওয়াজ এবল টু কজ multi-systematic disease in the Syrian hamster model resembling human infection. Particular different models আছে, সেই নিয়ে রিসার্চ হচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, যেটা পুনেতে অবস্থিত, এই নামটাও এখান থেকে কোয়েশ্চেন দেয়, NIV কোথায় সিচুয়েটেড, এটা পুনেতে সিচুয়েটেড, তারা কিন্তু জানাচ্ছে বিভিন্ন স্ট্রেনের কিন্তু ডিফারেন্ট জেনেটিক ভ্যারিয়েশন পাওয়া যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে লাস্ট যেটা বলার সেটা হচ্ছে নিপা ভাইরাস কিন্তু ক্যাপাবল অফ কজিং ডিফারেন্ট ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানে নিপা ভাইরাসের যে ক্লিনিক্যাল আউটব্রেকটা হবে, সিমটম আসবে, সেটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে এবং তার জন্য কুইক এবং রাফ জেনেটিক স্টাডি কিন্তু আমাদের অলরেডি থাকা দরকার এবং কম্পালসারি কি রুটিনলি চেক আপ এবং রুটিন স্টাডি অফ দ্য ফুড ব্যাটস হুইচ আর দ্য নর্মাল রোস্ট অফ দ্য নিপা। নেক্সট যে জায়গাটার ওপর আলোকপাত করা হয়েছে লাস্ট, যে এই যে জেনেটিক ডিফারেন্স আসছে বাংলাদেশি স্ট্রেনের থেকে 2018-এ যে ভাইরাসটা দেখা গেছিল, সেইটার সাথে কিন্তু ফার্দার আমাদের রিসার্চকে কন্ডাক্ট রাখতে হবে, সাইন্টিফিক স্টাডিকে কন্টিনিউ রাখতে হবে এবং পাবলিক ডেটাবেসে এই যে জেনেটিক সিকোয়েন্স নিপা ভাইরাসের সেটাকে কিন্তু উইদাউট এনি ডিলে শেয়ার করতে হবে টু ইনক্রিজ দ্য পাবলিক সেন্সিটিভিটি অ্যান্ড টু স্প্রেড দ্য অ্যাওয়ারনেস রিলেটেড দ্য নিপা ভাইরাস। সো হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড অল দ্য থিং। এটা আমি তোমাদের ডিসকাস করে দিলাম। নেক্সট আমরা যে দুটো আর্টিকেল নিয়ে ডিসকাশন করবো, ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান ইজ রিগার্ডিং দ্য ম্যাল নিউট্রিশন অ্যান্ড ফুড সিস্টেম ক্রাইসিস। আর একটা যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওয়ার্কার্সদের থেকে কি করে তাদেরকে আমরা প্রোটেক্ট করব ফ্রম দ্য হিট। আমরা নিচের আর্টিকেলটা দিয়ে শুরু করব, তার আগে আমরা একটা জিনিস দেখে নেব যে হোয়াট আর দ্য ডিফারেন্ট ফর্ম অফ আন্ডার নিউট্রিশন। ম্যাল নিউট্রিশনের দুটো কিন্তু টাইপ আছে। তুমি যদি অপুষ্টিতে ভোগো, তোমার দেহে ম্যাল নিউট্রিশন দুটো ভাবে কিন্তু সিমটম আসতে পারে। ফার্স্ট অফ অল তুমি আন্ডার নিউট্রিশনে ভুগতে পারো, মানে তোমার আন্ডার ওয়েট আসতে পারে বা তুমি ওভার ওয়েটেও ভুগতে পারো। সো বেসড অন দ্যাট থিং
তোমার যদি ডিফারেন্ট টাইপ অফ আন্ডার নিউট্রিশন মানে যেখানে প্রপার নিউট্রিশন শরীর পাচ্ছে না, সেখানে 4 টাইপের সিমটম তোমাদের বডিতে দেখা যেতে পারে। যদি আমরা ধরো একটা পার্টিকুলার এজের রেসপেক্টে কত অ্যাভারেজ হাইট হওয়া উচিত একটি সুস্থ মানুষের দেহে, সেটা যদি আমরা দেখি যে দিস ইজ দ্য নর্মাল এজ, তার রেসপেক্টে এতটা ইজ দ্য রেফারেন্স প্লেন অফ দ্য হাইট। এবার তাহলে একটি মানে মানুষের যদি একটা পার্টিকুলার ওয়েট এবং হাইট মেনটেন হয়, তবেই আমরা তাকে বলবো কিন্তু সে প্রপার নিউট্রিশন পাচ্ছে থ্রু দ্য ফুড। তাহলে 3টে মেন টাইপ হয় যেখানে কিন্তু আমাদের আন্ডার নিউট্রিশন দেখা যায়। একটা হচ্ছে ওয়েস্টিং। ওয়েস্টিংয়ে কি হয়? ওয়েস্টিংয়ে কিন্তু যেটা দেখা যায় যে লো ওয়েট ফর এ হাইট, একটা পার্টিকুলার হাইট সে অ্যাচিভ করেছে কিন্তু সে অত্যন্ত রোগা, তার কিন্তু ওয়েট ঠিকঠাক দাঁড়াচ্ছে না, সেই কাইন্ড অফ যে প্যাটার্ন তাকে বলা হয় ওয়েস্টিং। স্টান্টিং কি? স্টান্টিং মানে কিন্তু লো হাইট ফর এ এজ, অর্থাৎ একে বলা হচ্ছে বেড এজ। তার দেখো একটা এজে সাপোজ 5 ইয়ার্সে তার যে হাইট হওয়া উচিত সেই হাইট কিন্তু তার নেই, সেটাকে বলা হয় স্টান্টিং। আর আন্ডার ওয়েট কি? সে কিন্তু পার্টিকুলার একটা এজে তার যা ওজন হওয়া উচিত সেই ওজন তার নেই, দিস ইজ দ্য আন্ডার ওয়েট। আর একটা কি? ম্যালনিউট্রিশন বা প্রপার নিউট্রিশন আমাদের বডিতে যদি আমরা না পাই, অ্যানাদার ডিজিজ ক্যান মানে অ্যানাদার সিমটম মে হ্যাপেন, দ্যাট ইজ দ্য ওভারওয়েট। সো ওবেসিটি ইজ অলসো এ সিমটম। যে ওবেসিটি মানে এরকম না, অনেকের ধারণা আছে ওবেসিটি মানে হচ্ছে আমাদের শরীরে এক্সেস ফুড নিউট্রিশন যাচ্ছে, ক্যালোরি যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই উই আর ওভারওয়েট। বাট ওভারওয়েটের এরকমও মানে রিজন হতে পারে যে সেখানে কিন্তু আমাদের শরীরে প্রপার মেটাবলিজম হচ্ছে না এবং আমাদের শরীরে কিন্তু প্রপার নিউট্রিশন যাচ্ছে না, দ্যাটস ওয়াই আমাদের শরীর কিন্তু ওবিস হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য মেন থিং। নাও we'll read the editorial. First of all, আমাদের কিন্তু we should need to move for the sustainable and towards the nutrition sensitive food system. আমাদের গ্লোবাল সিস্টেম সিগনিফিকেন্টলি চ্যালেঞ্জ ফেস করছে রিগার্ডিং দ্য রিসোর্স লিমিটেশন এবং ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের ফুড অ্যাক্সেসিবিলিটি এবং অ্যাফোর্ডেবিলিটির দিকে প্রবলেম আসছে। ডিসপাইট বিইং এ মেজর প্রডিউসার অফ মিল্ক, ফ্রুট, ভেজিটেবল, গ্রেনস, লাইভ স্টক, ইন্ডিয়া কিন্তু স্টিল স্ট্রাগল করছে উইথ দ্য নিউট্রিশনাল ইস্যুস, যেখানে কিন্তু আমাদের কান্ট্রিতে বোথ আন্ডার নিউট্রিশন আছে, বোথ ওভার নিউট্রিশন আছে। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড যে নিউট্রিশন ল্যাক হলে কিন্তু দুটো জিনিস হতে পারে, আমাদের আন্ডার নিউট্রিশনও আসতে পারে, আমাদের ওভার নিউট্রিশনের জন্য আমাদের কিন্তু ওভার নিউট্রিশনও আসতে পারে। এরপর অ্যালং সাইড দ্য মাইক্রো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিও কিন্তু আসছে। তাহলে 3টে জিনিস হচ্ছে, একটা হচ্ছে আন্ডার নিউট্রিশন, একটা ওভার নিউট্রিশন এবং একটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। দ্যাট all of these jeopardize its demographic dividend এবং ইকোনমিক রেজিলিয়েন্স। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024-এ 127টা কান্ট্রির মধ্যে আমাদের ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে 105, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং উইথ রেসপেক্ট টু ইন্ডিয়ার ফুড ইনসিকিউরিটি এবং আর্জেন্ট অ্যাকশন যে দরকার আছে সেখানে কিন্তু ফোকাস করে। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 5-এর রিপোর্ট কিন্তু দেখাচ্ছে যে নিয়ারলি 194 মিলিয়ন ইন্ডিয়ান কিন্তু আন্ডার নারিশড, সেখানে বিলো 5 ইয়ার্সের যে চিলড্রেন আছে তার মধ্যে অ্যারাউন্ড 35% stunted, 32% underweight, 19% suffer from the wasting. Simultaneously, overweight is the issue, obesity is the another issue affecting 24% women and 22% men respectively. আমাদের কান্ট্রির যারা রিপ্রোডাক্টিভ এজের উইমেন আছে যারা কিন্তু they are suffering from a huge problem of anemia এবং underscoring the widespread issue of hidden hunger, মানে যেটা লুকানো, যেটা সুপ্ত সেই ধরনের হাঙ্গারের জন্য অ্যানিমিয়া ইজ দ্য ক্রনিক ডিজিজ, যেটা কিন্তু আমাদের থাউজেন্ড অ্যান্ড ল্যাক্স অফ উইমেনকে অ্যাফেক্ট করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি দরকার টু অ্যাড্রেস দ্য ম্যাল নিউট্রিশন ইন অ্যান হলিস্টিক ম্যানার। নাও গ্লোবাল যে আমাদের যদি গ্লোবালি দেখি ফুড সিস্টেম ফেলিওর কিন্তু কস্ট করছে নিয়ারলি $12 ট্রিলিয়ন ইকোনমি অ্যানুয়ালি থ্রু কীভাবে হেলথ, নিউট্রিশন, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। এবং ফর ইন্ডিয়া আমাদের এই চ্যালেঞ্জ এ ভেরি সিগনিফিকেন্ট টুয়ার্ডস আওয়ার ফাস্ট গ্রোয়িং পপুলেশন এবং ক্লাইমেট ভালনারেবিলিটি। এবং এই ক্রাইসিসের মধ্যে লুকিয়ে আছে একটা পাওয়ারফুল অপরচুনিটি, কি আমাদের দেখতে হবে এই জায়গা থেকে আমরা কিভাবে ট্রান্সফর্ম করতে পারি নিজেদেরকে। সেই ট্রান্সফরমেশন কি হবে টুয়ার্ডস দ্য ফুড সিস্টেম এবং উইথ রেসপেক্ট টু নিউট্রিশন, সাস্টেনেবিলিটি অ্যান্ড ইকুইটি, যেটা আমাদের ন্যাশনাল লেভেলে ওয়েলবিং
আনতে পারে, সাপোর্ট করতে পারে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে। নেক্সট পার্টে উই নিড টু ফোকাস অন দ্যাট যে ফুড ইনসিকিউরিটি ইজ নো লঙ্গার জাস্ট অ্যাবাউট দ্য হাঙ্গার। আমাদের কিন্তু এখানে দেখতে হবে যে অল ফর্ম অফ যে ম্যালনিউট্রিশন আছে, ডায়েট আছে, সেইখান থেকে আমাদের যে ডিজিজ হচ্ছে সেগুলো, যেরকম ডায়াবেটিস, সুগার, ভেরি কমন আমাদের প্রেশারের প্রবলেম, এই ধরনের যে নন কমিউনিকেবল ডিজিজ, সেগুলোও কিন্তু এই ফুড রিলেটেড ইনসিকিউরিটির সাথে ইমার্জ করছে। মিলিয়ন্স ইনক্লুডিং ফুড প্রডিউসার্স স্ট্রাগল টু অ্যাফোর্ড এ হেলদি ডায়েট। আমাদের ফুড সিস্টেমের যে সমস্ত স্ট্রাকচারাল ফর্ম আছে সেগুলো কিন্তু এক্সারজিবেট করছে, সেগুলো কিন্তু বেড়ে যাচ্ছে বিকজ অফ দ্য মেনি রিজনস। ওয়ান রিজন ইজ দ্য ক্রপ ইল্ড, বায়োডাইভার্সিটি, লাইভলিহুড অফ দ্য স্মল স্কেল ফার্মার ডিপেন্ডিং অন দ্য নিউট্রিশনাল ভালনারেবিলিটি। এছাড়া আমরা যদি এটা অ্যাড্রেস না করি, ম্যালনিউট্রিশন কিন্তু কন্টিনিউ টু ইম্পিড করা, মানে কি বাধা দেয়া। কিসে বাধা দেবে? হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টে, হেলথ কেয়ার কস্টে এবং রিডিউস দ্য ইকোনমিক প্রোডাক্টিভিটি। তাহলে হোয়াই দিস ইজ আর্জেন্ট ফর ট্রান্সফর্মিং আওয়ার ফুড সিস্টেম, সেই বিষয়ে কি লেখা আছে? শিফট টুয়ার্ডস দ্য সাস্টেনেবল নিউট্রিশন সেন্সিটিভ ফুড সিস্টেম আমাদের দরকার টু এনশিওর হেলদি, সেফ ফুড ইজ অ্যাক্সেসেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল ফর অল। এখানে আমাদের কি দরকার? গভর্নমেন্ট, বিজনেস, কমিউনিটি এবং হেলথ এবং নিউট্রিশন সেক্টরকে কিন্তু একটা হলিস্টিক মাল্টি সেক্টরাল একটা অ্যাপ্রোচ নিয়ে আমাদের চলতে হবে। মিনিংফুল ট্রান্সফরমেশনের জন্য কি স্ট্র্যাটেজি কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে কোহেসিভ অ্যান্ড সাস্টেইনড ম্যানারে। নিউট্রিশন সেন্সিটিভ এগ্রিকালচার কিন্তু একটা আমাদের সেন্ট্রাল পয়েন্ট অফ অ্যাট্রাকশন থাকবে, যেখানে আমাদের কিন্তু রিকোয়ার কি এগ্রিকালচারাল পলিসি ইন্টিগ্রেট করতে হবে, সেখানে নিউট্রিশনাল যে বেনিফিট যাতে ফুডের মধ্যে থাকে সেই জায়গায় আমাদের রিসার্চ করতে হবে। কাল্টিভেশন যাতে আমরা প্রমোট করি, যেগুলো কিন্তু ক্লাইমেট রেজিলিয়েন্ট হয়, বায়ো ফর্টিফাইড ক্রপস হয়, ক্রপ ডাইভার্সিটি থাকে, এবং আমরা কিন্তু পোস্ট হারভেস্ট স্টোরেজের দিকেও যেন আমরা ফোকাস করতে পারি, যাতে কিন্তু যে ফুডটা প্রডিউস হচ্ছে সেটাকে আমরা প্রপারলি স্টোর করতে পারি ইন অর্ডার টু ইনক্রিজ দ্য ফুড সিকিউরিটি। এছাড়া কমিউনিটি লেড নিউট্রিশনের দিকেও কিন্তু আমাদের ফোকাস দিতে হবে। দ্যাটস ওয়াই নিউট্রিশন সেন্সিটিভ কমিউনিটি প্ল্যানিং আমাদের মডেল দরকার। এছাড়া দরকার কি? সয়েল এবং ওয়াটার কনজারভেশন, ওয়াশ ওয়াটার স্যানিটেশন, হাইজিন রিলেটেড অ্যাপ্রোচ এবং হেলথ কেয়ার অ্যাক্সেস থ্রু এ বটম আপ অ্যাপ্রোচ। অর্থাৎ কমিউনিটি থেকে যেন আমাদের এই অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট হয়, সেই জায়গায় আমাদের আলোকপাত করতে হবে। আমাদের স্কুল লেভেলে নিউট্রিশন রিলেটেড বিভিন্ন যে প্রোগ্রামগুলো আছে, যেরকম নিউট্রি পাঠশালা, হেল্প কমব্যাট চাইল্ড ম্যালনিউট্রিশন। নেক্সট, এগ্রিকালচারের জায়গায় কিন্তু আমাদের লোকাল সাপোর্ট দরকার, যাতে কিন্তু আমরা ফার্মারদের একটা ফাইন্যান্সিয়াল জায়গাতেও বেনিফিট দিতে পারি, এবং সোশ্যাল সেফটি নেট কিন্তু এসেনশিয়াল টু এনশিওর দ্যাট ভালনারেবল পপুলেশন হ্যাভ অ্যাক্সেস টু দ্য নিউট্রিশিয়াস ফুড। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে সেই জায়গায় এনহ্যান্স করতে হবে। মিড ডে মিল স্কিমে নিউট্রিশন রিচ প্রোডাক্ট, ইন্ডিজিনিয়াস ফুড এবং বিহেভিয়ারাল চেঞ্জ কিন্তু তাদেরকে শেখাতে হবে স্টুডেন্টদেরকে। প্রাইভেট সেক্টরে কোলাবোরেশন ইজ এসেনশিয়াল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রাইভেট সেক্টরকে কিন্তু বিভিন্নভাবে ফুড প্রোডাকশন রিলেটেড জায়গায় প্রায়োরিটি দিতে হবে, নিউট্রিশনকে ফোকাস করতে হবে। বিভিন্ন ধরনের কিউআর কোডের মাধ্যমে এডুকেশনাল টুল, ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করতে হবে রিগার্ডিং ব্রিঙ্গিং এডুকেশন ইন দ্য সেক্টর। তারপর নেক্সট যে জায়গাটায় আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আমরা যদি এই যে পুরো জায়গাটা যে আন্ডারলাইন করতে পারি ক্লাইমেট এবং ইকোনমিক ভালনারেবিলিটি, সেই জায়গায় কিন্তু আমাদেরকে ফোকাস করতে হবে। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্সপ্যান্ড করতে হবে, রুরাল ইকোনমিক অপরচুনিটি এবং জেন্ডার সেন্সিটিভ পলিসি, যেটা কিন্তু আমাদের রেজিলিয়েন্স এগেন্স্ট শকসের হাত থেকে আমাদের প্রোটেক্ট করবে। ফাইনালি আমাদের ওয়াইড স্প্রেড একটা অ্যাপ্রোচের প্রয়োজন আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মাই প্লেট, ব্লাস্ট অফ গেম, এই ধরনের বিভিন্ন ধরনের টুল, রেডিও প্রোগ্রাম, সেইগুলোকে কিন্তু আমাদের হ্যান্ডেল করতে হবে, সো দ্যাট উই ক্যান রিচ টু জেনারেট ম্যাক্সিমাম পাবলিক অ্যাওয়ারনেস, ফস্টার ইনফর্মড অ্যান্ড হেলদিয়ার কমিউনিটি। ডিজিটাল অ্যাক্সেস আমাদের কিন্তু ক্রুশিয়াল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2, 3 এবং 12, যেখানে জিরো হাঙ্গার, গুড হেলথ, ওয়েলবিং, রেসপন্সিবল কনজামশন এবং প্রোডাকশনকে জোর দেওয়া হচ্ছে, সেই জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট কি সোশিও টেকনিক্যাল ইনোভেশন, বান্ডল ইনোভেশন আমাদের আনতে হবে। রিজিয়ন স্পেসিফিক মাইক্রোনিউট্রিয়েন্ট রিচ ক্রপ এবং ডিসেন্ট্রালাইজ প্রসেসিং, লোকাল ফুড নেটওয়ার্ক কানেক্টিং দ্য ফার্মার, প্রসেসার্স এবং কনজিউমার। অর্থাৎ একটা হলিস্টিক ইকোসিস্টেমকে কিন্তু আমাদের এনহান্সমেন্ট এবং সেটা গড়ে তুলতে হবে। লাস্ট, রোল অফ নিউট্রিশন অ্যান্ড হেলথ কমিউনিটিস। হেলথ অ্যান্ড নিউট্রিশন সেক্টর কিন্তু আমাদের ভাইটাল, যেখানে কিন্তু ইন ড্রাইভিং দ্য ফুড সিস্টেম ট্রান্সফরমেশন। যারা নিউট্রিশনিস্ট আছে, পাবলিক হেলথ এক্সপার্ট আছে, পলিসি মেকার্স আছে, তাদেরকে কিন্তু কোলাবোরেট
করতে হবে টু এমবিড নিউট্রিশন ইনটু দ্য এগ্রিকালচার অ্যান্ড ইকোনমিক প্ল্যানিং। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন যে ইনক্রিমেন্টাল চেঞ্জ ইজ নো লঙ্গার এনাফ, এ বোল্ড ট্রান্সফরমেশন অফ দ্য ফুড সিস্টেম ইজ এসেন্সিয়াল। গভর্নমেন্টকে কিন্তু মাস্ট কি কম্পালসারি কি মাস্ট অ্যালাইন পলিসি উইথ দ্য নিউট্রিশন, বিজনেস মাস্ট অ্যাডপ্ট সাস্টেনেবল প্র্যাকটিসেস এবং সিভিল সোসাইটি মাস্ট পুশ ফর ইনক্লুসিভ অ্যান্ড কমিউনিটি লেড সলিউশন। Last, in the editorial, the author has written that nutrition must guide how we shape our food system, economy and policy. A nourished population, যদি একটা পুষ্টিকর population আমরা পাই, that will be the bedrock of the resilient and equitable society. The challenge is vast, but so is the opportunity, because there without any challenge there is no scope of improvement and no opportunity. তো যেহেতু এখানে চ্যালেঞ্জ আছে, আমাদের অপরচুনিটি আছে, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে এবং দিস ইজ দ্য টাইম টু অ্যাক্ট নাও। সো এইটাই আমাদের সময় যখন কিন্তু আমরা কাজ করা শুরু করব। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট থিং, লাস্ট যেটা আর্টিকেল, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওয়ার্কার্সদের হাউ উই ক্যান প্রোটেক্ট ফ্রম দিস হিউজ হিট ওয়েভস দ্যাট আর রিকারিংলি হ্যাপেনিং ইন আওয়ার কান্ট্রি বিকজ অফ দ্য রাইজিং দ্য গ্লোবাল ওয়ার্মিং। তো এই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে ফার্স্ট উইক অফ এপ্রিল মাসে দিল্লি উইটনেস করেছে একটা ডেঞ্জারাস থ্রেশহোল্ড টেম্পারেচার হাই, যেটা অ্যাজ হাই অ্যাজ 41 ডিগ্রি সেলসিয়াস চলে যাচ্ছে। সেই এক্সট্রিম যে ওয়েদার কন্ডিশন, সেই জায়গায় দাঁড়িয়ে ক্লাইমেট চেঞ্জ ইন্টেন্সিফাই হচ্ছে ইয়ার আফটার ইয়ার, এবং ইন্ডিয়ান সিটি কিন্তু হ্যাজ বিন বিকামিং দ্য এপিসেন্টার অফ দ্য গ্রোয়িং ক্রাইসিস। সেই জায়গায় দাঁড়িয়ে হিট ওয়েভস যখন আমাদের অ্যাফেক্ট করবে, সবাইকে অ্যাফেক্ট করবে, কিন্তু ইন্ডিয়ার যে মিলিয়ন্স অফ আরবান ইনফর্মাল ওয়ার্কার্স আছে, ইনফর্মাল সেক্টর যে ওয়ার্কার আছে, তারা কিন্তু দে আর বিয়ারিং দ্য বার্ন অফ দ্য স্লো মুভিং ডিজাস্টার, তারা কিন্তু সব থেকে বেশি ভুক্তভোগী। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2024-এ একটা পয়েন্ট আউট করেছে কি এক্সট্রিম হিট যদি হয়, দ্যাট উইল থ্রেটেন দ্য হেলথ অ্যান্ড লাইভলিহুড অফ দ্য অকুপেশনালি exposed people, potentially causing a projected 4.5% loss in the Indian GDP. তার মানে ওয়ার্ক ফোর্স যদি অ্যাফেক্টেড হয় ডিউ টু দ্য রাইজিং হিট ওয়েভ, তাহলে কিন্তু আমাদের ওভারঅল 4.5% এস্টিমেটেড জিডিপি লস হওয়ার চান্স থাকছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রপার প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অফ দ্য আরবান হিট রেসপন্স স্ট্র্যাটেজি, এগুলো দরকার। নাও নেক্সট যেটা বলা হয়েছে হিট অ্যাকশন প্ল্যান, প্রপারলি কি অ্যাকশন নেওয়া উচিত টু মিটিগেট দিস কাইন্ড অফ লস, সেই বিষয়ে কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান সিটি, মেনি ইন্ডিয়ান সিটিতে কিন্তু একটা প্রপার প্ল্যানিং আছে। হুইচ ইজ দ্যাট প্ল্যানিং? হিট অ্যাকশন প্ল্যান, HAP, ঠিক আছে। এই প্ল্যানিংটা কিন্তু ইন্সপায়ার্ড হয়েছিল প্রথম আহমেদাবাদে এই ধরনের একটা হিট অ্যাকশন প্ল্যান ইন্ট্রোডিউস করা হয়েছিল। আমাদের কান্ট্রিতে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি প্রপার গাইডলাইন্স আছে যে কীভাবে প্রপার সিটিতে এই ফ্রিকুয়েন্ট এবং ইন্টেন্সিভ হিট ওয়েভ থেকে রক্ষা পাওয়ার জন্য হিট অ্যাকশন প্ল্যানকে ইমপ্লিমেন্ট করা যায়। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট মোস্ট অফ দ্য এই যে অ্যাকশন প্ল্যানগুলো কিন্তু মানে প্রপারলি ফাংশনিং নয়, পুয়ারলি কোয়ার্ডিনেটেড এবং আন্ডার ফান্ডেড। তার মানে সেই জায়গায় কিন্তু ফান্ডিংয়ের এবং কোয়ার্ডিনেশনের অভাব হয়েছে। এই যে যদি আমরা হিট অ্যাকশন প্ল্যানগুলোকে চেক করি, তাহলে সেটা দেখায় যে ইন্ডিয়া রিভিল করে যে আমাদের কি ওয়ারিং প্যাটার্ন আছে। ইনফর্মাল সেক্টর কিন্তু কমপ্লিটলি এখানে ইনভিজিবল আছে, ইনফর্মাল ওয়ার্কারদের ওপর কোনো রকম ফোকাস করা হয়নি এই হিট অ্যাকশন প্ল্যানগুলোতে, এবং এই যে হিট ওয়েভসগুলো সেগুলো কিন্তু টেম্পোরারি বলে ধরা হয়েছে এবং শর্ট টার্ম ডিজাস্টার প্ল্যানিং দেওয়া হচ্ছে র্যাদার দ্যান গিভিং এ হলিস্টিক ডিপার ক্লাইমেট ক্রাইসিস রিলেটেড স্ট্রাকচারাল রেসপন্স। ঠিক নেক্সট যেটা বলা হয়েছে এখানে কিন্তু এই যে HAPগুলো সেগুলো ল্যাক করছে প্রোটোকল ফর দ্য অকুপেশনাল সেফটি, হাইড্রেশন, কুলিং স্পেস, শেডেড প্রভিশন অর ইভেন এ মেনশন অফ দ্য কম্পেনসেশন ফর দ্য লস্ট ওয়ার্ক। তাহলে প্রপার যদি স্টেট লেভেলে কিন্তু এই যে হিট অ্যাকশন প্ল্যানগুলোর মধ্যে অনেক কিছু মিসিং আছে যেটা এখানে লেখা হয়েছে। নেক্সট, এগুলো কিন্তু সাফার করছে ফ্রম দ্য ফ্র্যাগমেন্টেড গভর্নেন্স অ্যান্ড ইনস্টিটিউশনাল সাইলো। নেক্সট বলা হচ্ছে সিটি হিট অ্যাকশন রিয়ারলি ইন্টিগ্রেট লং টার্ম স্ট্র্যাটেজি উইথ রেসপেক্ট টু কি আরবান কুলিং কীভাবে হবে, হিট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার কী করে থাকবে, ওয়ার্কিং কন্ডিশন কী হবে, ফ্লেক্সিবল ওয়ার্ক নর্মস অ্যান্ড ওয়ার্কার ফোকাস সোশ্যাল প্রোটেকশন। নাও আমরা বিভিন্ন সময় ইউএসের যে হিট ওয়েভ রিলেটেড যদি স্ট্র্যাটেজি দেখি, ফর এক্সাম্পল ইফ উই কনসিডার দ্য এক্সাম্পল অফ দ্য ক্যালিফোর্নিয়া, সেখানে কিন্তু এমপ্লয়ার্সদের প্রোভাইড করা হয় ওয়াটার, শেড, রেস্ট ব্রেক দেওয়া হয়, হিট সেফটি ট্রেনিং তাদের দেওয়া হয়। ফ্রান্সের মতো কান্ট্রিতে কিন্তু সেখানে প্রপার ওয়ার্ক অ্যাডজাস্টমেন্ট পলিসি আছে, হাইড্রেশন আছে, হিট অ্যালার্টের
প্রভিশন আছে এবং ওপেন পাবলিক বিল্ডিং আছে, স্পেস আছে যেখানে কিন্তু পাবলিক কিন্তু আম জনতা কিন্তু রেস্ট নিতে পারে। কাতার, অস্ট্রেলিয়ার মতো কান্ট্রিতে কিন্তু আউটডোর ওয়ার্ক রেস্ট্রিক্ট করে দেওয়া হয় ডিউরিং দ্য পিক হিট টাইম এবং এমপ্লয়ার্সদের কিন্তু অ্যাসেস করা এবং মিটিগেট হিট রিস্ক সম্বন্ধে অব্লিগেটেড বিভিন্ন ধরনের এডুকেশন এবং অ্যাওয়ারনেস প্রোভাইড করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি what we can do to move towards a worker centric response, we urgently need a kind of urban heat response, one that is work centered, just and grounded in the life রিয়েলিটিস। অর্থাৎ আমাদের কিন্তু একটা প্রপার পলিসি দরকার যে এই অনগোয়িং গ্লোবাল ক্রাইসিসের জন্য যখন হিট ওয়েভস, প্রচণ্ড উত্তপ্ত যে সূর্যলোক, সেই জায়গায় কিন্তু প্রোটেক্ট আমরা কীভাবে করব আমাদের ওয়ার্কফোর্সকে। সেই জায়গায় দাঁড়িয়ে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির যে গাইডলাইন্স আছে সেটাকে আপডেট করতে হবে এবং এক্সপ্লিসিটলি আমাদের ইনফর্মাল সেক্টরের ওয়ার্কার্সদের কিন্তু কনসিডার করতে হবে, ইনক্লুডিং স্ট্রিট ভেন্ডার, ওয়েস্ট পিকার্স, গিগ ওয়ার্কার, রিক্সা পুলার্স। তাদেরকে কিন্তু আমরা কীভাবে প্রোটেকশন দেবো সেই বিষয়ে প্ল্যানিং এবং পলিসি ফর্মুলেট করতে হবে। স্টেট গভর্নমেন্টকে কিন্তু সেই জায়গায় কিন্তু বিভিন্ন অ্যাকশনেবল প্রোটোকলকে কিন্তু সামনে আনতে হবে। রিগার্ডিং আমাদের কিন্তু সেফ ওয়ার্কিং আওয়ার্স, ম্যান্ডেটরি রেস্ট ব্রেক, অ্যাক্সেস টু ওয়াটার, এমার্জেন্সি রেসপন্স মেকানিজম, এগুলোকে কিন্তু পলিসির মধ্যে ইনক্লুড করতে হবে। নেক্সট যে জায়গাটা বলা হচ্ছে পলিসিগুলোকে কিন্তু রিয়েলিস্টিক, রেসপন্সিভ এবং রেসপেক্টেড হতে হবে। থার্ড যেটা বলা হচ্ছে ইনফর্মাল যে ওয়ার্কার্সদের কিন্তু তারা ডিজার্ভ করে রাইট টু সেড, তারা ডিজার্ভ করে রেস্ট এবং কুলিংয়ে। উই নিড টু স্ট্যাবলিশ শেডেড রেস্ট জোন, হাইড্রেশন পয়েন্ট এবং কমিউনিটি কুলিং সেন্টার ইন দ্য কি লোকেশন লাইক মার্কেট, ট্রান্সপোর্ট হাব, পাবলিক যে সমস্ত স্পেস আছে। এছাড়া লেবাররা যেখানে কিন্তু মেনলি লেবারদের যেগুলো মানে গ্যাদারিং পয়েন্টস আছে, কনস্ট্রাকশন সাইটস আছে, সেই জায়গায় কিন্তু প্রপার কুলিং প্ল্যান যাতে রেস্ট মানুষ নিতে পারে সেগুলোকে ডেভেলপ করতে হবে। ওপেন পাবলিক বিল্ডিং, মল, ওপেন স্পেস কুলিং সেন্টার হিসাবে ফাংশনিং করতে হবে। এগুলো মাস্ট বি অ্যাক্সেসেবল, জেন্ডার সেন্সিটিভ থাকতে হবে এবং কো মেনটেন বাই দ্য ওয়ার্কার্স অ্যান্ড দ্য লোকাল কমিউনিটি। সেখানে কিন্তু লোকাল কমিউনিটিকে পার্টিসিপেট করাতে হবে টু মেনটেন এবং সেই জায়গায় যেন প্রপার রেগুলেশন মেনটেন থাকে। ফোর্থ কি ইনোভেটিভ ফাইন্যান্সিং লাগবে আমাদের, সেই অর্থ যেটাকে মেনটেন করার জন্য ফাইন্যান্স লাগবে থ্রু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমাদের সিএসআর ফান্ডিং এই জায়গায় কিন্তু জেনারেট করতে হবে, ডেডিকেটেড ডেভেলপমেন্ট বাজেট দিতে হবে এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে কিন্তু লোকাল লেভেলে সলিউশন এখানে খুঁজে বার করতে হবে। কুল রুফ, shaded walkways, passive ventilation must become standard practices and not just pilots. অর্থাৎ আমাদের কিন্তু প্রপারলি কি কুল রুফ, shaded walkways, passive ventilation এই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আমাদের তৈরি করতে হবে এবং সেই জায়গায় ফাইন্যান্স কিন্তু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে তুলতে হবে। লাস্ট যেটা আমাদের এন্ডিং জায়গায় লেখা আছে অ্যাজ এ পার্ট অফ দ্য সিটি ডিজাইন অ্যান্ড গভর্নেন্স। ফিফথ আমরা যদি বলতে চাই আমাদের একটা বিগার সিটি দরকার যেখানে কিন্তু আমরা হিট রেজিলিয়েন্ট ওয়ার্কার সেফটি রিলেটেড ডিজাইন এবং গভর্ন করব আমাদের সিটিগুলোকে। আমাদের বাইল তৈরি করতে হবে, ইনফ্রাস্ট্রাকচারাল কোড তৈরি করতে হবে, মাস্টার প্ল্যান তৈরি করতে হবে এবং লিগাল জায়গাটা কিন্তু আমাদের মানে লিগাল রিটেন যে মাস্টার প্ল্যান সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কাজগুলো দরকার এবং বলা হয়েছে যে আরবান ফরেস্ট, ট্রি করিডোর এবং প্ল্যান করতে হবে ব্লু নেটওয়ার্ক সাচ এস ওয়াটার বডি, পাবলিক রেস্টিং স্পেস, এইগুলো কিন্তু আমাদের তৈরি করতে হবে যাতে আমরা এই যে গ্রোয়িং গ্লোবাল ক্রাইসিস এবং গ্লোবাল টেম্পারেচার রাইজ সেটার সাথে কোপ আপ করতে পারি। সো দিস ইজ হোয়াট ইজ রিটেন ইন দ্য এডিটোরিয়াল। লাস্ট বলা হচ্ছে টাস্ক ফোর্স মাস্ট ডেভেলপ অ্যান ইন্টিগ্রেটেড রোড ম্যাপ লিঙ্কিং ক্লাইমেট রেজিলিয়েন্স উইথ দ্য ওয়ার্কার প্রোটেকশন লেবার কোড। It must guide city coordinated efforts and ensure accountability. Every city and district must appoint a dedicated heat officer. The very new approach, dedicated heat officer বলে একটা পোস্ট তৈরি করতে হবে, who is empowered to manage and monitor heat response measures and work across department. Informal workersদের জন্য climate crisis is not a distant threat. It is present and daily struggle. The cost of inaction is no longer measured only in degree, it is measured in lives, in the loss of livelihood, poor health and in the burdened future. So in order to move away from this kind of burdened future, we need to cope up with the what is happening in the টার্ম অফ দ্য রাইজিং টেম্পারেচার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের প্রপার সাস্টেনেবল ইকোসিস্টেম তৈরি করতে হবে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য এডিটোরিয়াল ডিসকাশন। হোপফুলি ইউ লাইক দ্য সেশন। নতুন কিছু শিখতে পারলে কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল, টেলিগ্রাম জয়েন করো বাই সার্চিং
my Telegram link from the description box or by scanning the QR code. এটার মাধ্যমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। এছাড়া তোমরা যদি ডেডিকেটেডলি মেন্টরশিপ প্রোগ্রাম চাও ফ্রম মাই সাইড এবং ইউ ওয়ান্ট টু টেক দ্য গাইডেন্স ফ্রম মি, বা তোমাদের যদি কোনো পার্টিকুলার কোয়ারি থাকে দ্যাট ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ মি অ্যান্ড ডিসকাস উইথ মি, দেন ডেফিনেটলি ফিল ফ্রি টু গিভ দ্য মেল। এইটা হলো আমার মেল আইডি, যেটাতে তোমরা আমার সাথে কানেক্ট করতে পারো। উইথ দিস নোট আই এম এন্ডিং দিস ভিডিও। হোপফুলি তোমাদের এটা ভালো লাগলো, কেমন লাগলো জানিও, এবং থ্যাংক ইউ ফর প্রোভাইডিং সাচ কাইন্ড অফ সাপোর্ট। এবং তোমাদের জন্য গতকাল ইয়েস্টারডে আই হ্যাভ ক্রস দ্য 2K সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ ফর অল কাইন্ড অফ সাপোর্ট, এবং স্টে হেলদি, স্টে স্টেপ, এবং তোমরা ভালো করে তোমাদের পড়াশোনাকে কন্টিনিউ করো। সো থ্যাংক ইউ। চলো কালকে আবার এডিটোরিয়াল ডিসকাশনে তোমাদের সাথে